স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, ইন্টারপোলের মাধ্যমে উদ্যোগ নেওয়া হয়েছে বলেই সাবেক আইজিপি বেনজির আহমেদকে দুবাইয়ে গ্রেফতার করা হয়েছে। তাকে দেশে ফিরিয়ে আনতে মামলার নথিপত্র সহ প্রত্যর্পণ আবেদন সংযুক্ত আরব আমিরাতে পাঠানো হয়েছে। দুবাই তাকে ফেরত পাঠাবে বলেও আশা প্রকাশ করেন তিনি। দুপুরে সচিবালয় আইন শৃঙ্খলা রক্ষায় অবদানের জন্য পুলিশ সদস্যদের পুরস্কার দেয়া শেষে এসব কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। রাজধানীর মোহাম্মদপুরকে অপরাধমুক্ত করতে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। দীর্ঘদিন ধরে অপরাধীদের অভয়ারণ্য হিসেবে পরিচিত এই এলাকাকে নিয়ন্ত্রণে এনে অপরাধীদের নির্মূল করার হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। দুর্নীতি করবে। শনিবার সচিবালয়ে আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখা পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগের যে কোনো সময়ের তুলনায় সরকার দ্রুতগতিতে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কাজ করছে। আমাদের পুলিশ বাহিনী হয়তো নিষ্ক্রিয় হয়ে গিয়েছে, কিন্তু আমি দেখছি 5ই আগস্টের পরবর্তী সময়ে আমাদের পুলিশ বাহিনী তার যে মোরাল বেস, মোরাল কারেজ সেটা ফিরে পেয়েছে খুব শীঘ্রই, মানে খুব তড়িৎ গতিতে। নির্বাচিত সরকার আসার পরে তারা এত বেশি সক্রিয় হয়েছে, দায়িত্ব পালন করছে এবং নিজের জীবনের ঝুঁকি নিয়ে তারা দায়িত্ব পালন করছে, সেটা লক্ষণীয়। এ সময় সাবেক আইজিপি বেনজির আহমদকে দুবাইয়ে গ্রেপ্তারের বিষয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। সমস্ত কাগজপত্র, ওয়ারেন্ট, মামলার বিবরণী সহ এখানে অনেক কাগজ দিতে হয়, সেগুলো আবার আরবিতে ট্রান্সলেট করতে হয়। সেটা আমি সংসদে বসে রাতে 10টা বাজে সাইন করেছি এবং সেই দিনেই পাঠিয়েছি আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে। মাননীয় পররাষ্ট্রমন্ত্রীকে আমি একটা আনঅফিসিয়াল কপিও সেদিন হ্যান্ড ওভার করেছি। অফিসিয়ালি তারপরের দিন সকালবেলা আমাদের সচিব, সিনিয়র সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবের সাথে সশরীরে সাক্ষাৎ করে সেটা হ্যান্ড ওভার করেছে। এদিকে 23 জুন প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সম্ভাব্য কর্মসূচি নিয়েও সতর্কবার্তা দেন তিনি। উচ্ছৃঙ্খল আচরণ করা হলে নিরাপত্তা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তারা করবে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। আগামী 21 থেকে 26 জুন প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া ও চীন সফর করবেন। মালয়েশিয়া সফরে মুক্ত বাণিজ্য শ্রম বাজারের সংকট সমাধান নিয়ে আলোচনা হবে, আর চীন সফরে 13টি সমঝোতা ও 2টি চুক্তি সইয়ের সম্ভাবনা রয়েছে। সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে এসব কথা বলেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। তিনি জানান, চীনের সঙ্গে তিস্তা সহ সমন্বিত নদী ব্যবস্থাপনা ও সামরিক সহযোগিতা নিয়ে আলোচনা হবে। সাদিয়া হক মৌয়ের রিপোর্ট। ফেব্রুয়ারিতে সরকার গঠনের পর প্রথমবারের মতো বিদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দক্ষিণ পূর্ব এশিয়া ও পূর্ব এশিয়ার দুই গুরুত্বপূর্ণ অংশীদারী দেশ মালয়েশিয়া ও চীন সফরকে ঘিরে কূটনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ। শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ব্রিফিংয়ে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম জানান, চীন সফরে 2টি চুক্তি এবং 13টি সমঝোতার স্মারক স্বাক্ষরে আশা করছে বাংলাদেশ। সফরে চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো ও উন্নয়ন সহযোগিতা গুরুত্ব পাবে। বিভিন্ন প্রাইভেট সেক্টরের সাথে মাননীয় লিডারশিপের সাথে অ্যাকচুয়ালি মাননীয় প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হবে এবং আপনি এও জানেন যে যেটা আমরা বলেছি যে একটা ইনভেস্টমেন্ট ফোরাম হবে। সুতরাং নিশ্চয়ই আমরা চীনা বিনিয়োগ বাংলাদেশে চাই। বৈঠকের পর উভয় দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ এবং চীনের মধ্যে বেশ কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে। সফরে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় তিস্তা মহাপরিকল্পনা ও নদী ব্যবস্থাপনা। এই নিয়ে দুই দেশের মধ্যে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। অন্যদিকে মালয়েশিয়া সফরে সবচেয়ে গুরুত্ব পাবে শ্রমবাজার। বাংলাদেশ থেকে আরও বেশি কর্মী নিয়োগ সহজ করার বিষয়ে আলোচনা করা হবে। এছাড়া আসিয়ানে বাংলাদেশের সদস্যপদ পেতে মালয়েশিয়ার সমর্থনও চাইবে ঢাকা। মালয়েশিয়ার বিভিন্ন সেক্টরে নতুন বাংলাদেশি কর্মী নিয়োগের অনুরোধ, অধিক সংখ্যক পেশাজীবী নিয়োগ এবং বাংলাদেশি কর্মীদের দক্ষতা উন্নয়নের বিষয়টি গুরুত্বের সাথে আমরা তুলে ধরব। এ সফরে বাংলাদেশ আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়া এবং রিজিওনাল কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ বা আরসেপে যোগদান করার আবেদন জোরালোভাবে তুলে ধরে মালয়েশিয়ার সমর্থন চাওয়া হবে। সফরে দেশটির প্রধানমন্ত্রী এবং রাজার পাশাপাশি বেসরকারি বিনিয়োগকারীদের সঙ্গেও বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাদিয়া হক মৌ, মাই টিভি, ঢাকা। বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আধিপত্যবাদের সামনে সরকার মাথা নত করলে জনগণ ছেড়ে কথা বলবে না। তিনি বলেন, সীমান্তে পুশিনের নামে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে, যা বিজিবিকে সাথে নিয়ে জনগণ রুখে দেবে।
খুলনার সার্কিট হাউস ময়দানে 11 দলের বিভাগীয় সমাবেশে এসব কথা বলেন জামায়াত আমির। এ সময় গণভোটের গণরায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সাথে প্রতারণা করছে বলে মন্তব্য করেন 11 দলীয় নেতৃবৃন্দ। আতিকুর রহমান তিতাসের আরেকটি রিপোর্ট। গণভোটের রায় বাস্তবায়ন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও জনদুর্ভোগ নিরসনের দাবিতে খুলনায় দুপুর 2টায় শুরু হয় 11 দলীয় জোটের বিভাগীয় সমাবেশ। এ সময় সরকারের বিভিন্ন নীতির সমালোচনা করে গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানান জোট নেতারা। খুলনার ঐতিহাসিক সার্কিট হাউস ময়দানে আয়োজিত সমাবেশে 11 দলীয় জোটের নেতারা সরকারের বিরুদ্ধে ভোটাধিকার হরণ ও কর্তৃত্ববাদী প্রবণতার অভিযোগ তোলেন। বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী দুর্নীতি ও চাঁদাবাজি মুক্ত রাষ্ট্র গঠনে ব্যর্থ হয়েছে সরকার। বিএনপির উকিলেরা তাদেরকে জেল থেকে বের করেছে, এটা তো রেকর্ড আছে, এটা তো আমার কথা না। তাহলে তারা কি চায়? দেশটাকে আবার ধ্বংসের দিকে ঠেলে দিতে চায়। স্বাধীন সার্বভৌম বাংলাদেশের জন্য এবং গণভোট বাস্তবায়নের জন্য 11 দল রাজপথে নামবে এবং বিজয় ছিনিয়ে আনবে ইনশাআল্লাহ। ভবিষ্যতে জনগণের অধিকার ক্ষুণ্ণ হলে আবারও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ক্ষমতার ভারসাম্য, সাংবিধানিক পদ, অন্যান্য গুরুত্বপূর্ণ পদে দলীয়করণ চলবে না। আমরা বিএনপি ভাইদেরকে বলবো, বাংলাদেশে দুইটা পক্ষ, একটা হলো বাংলা পক্ষ আর একটা হলো ভারত পক্ষ। আপনারা যদি ভারত পক্ষে গিয়ে থাকেন, বাংলা পক্ষের সাথে আপনাদের কঠিন লড়াই হবে। এদেশের 70% মানুষের ভোটের অধিকার বাস্তবায়নের জন্য যদি আরেকটি বিপ্লবের প্রয়োজন হয়, আরেকটি অভ্যুত্থানের প্রয়োজন হয়, সে অভ্যুত্থানের জন্য প্রস্তুত থাকবে তো। পরে প্রধান অতিথির বক্তব্যে বিরোধী দলীয় নেতা ও জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, সরকার যদি কোনো ধরনের আধিপত্যবাদের কাছে নতি স্বীকার করে তাহলে জনগণ মেনে নেবে না। সীমান্তে পুশিনের নামে অস্থিতিশীলতা তৈরির অভিযোগ তুলে তিনি বলেন, জনগণ ও বিজিবি একসঙ্গে তা প্রতিহত করবে। খানজাহান আলী শাহ মখদুম, শাহজালালের এই বাংলাদেশে জনগণ সেই মুখকে হাসি দেওয়ার জন্য প্রস্তুত। আমরা কোনো আধিপত্যবাদের কাছে মাথা নত করব না। সরকারকে স্পষ্ট বলে দিচ্ছি, যদি এই দেশবাসী এবং আমরা দেখতে পাই আধিপত্যবাদের সামনে আপনারা মাথা নত করছেন, আপনাদেরকে আমরা ছেড়ে কথা বলবো না। গণভোটের গণরায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে উল্লেখ করে রাজনৈতিক প্রভাবমুক্ত, দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত রাষ্ট্র গঠনের প্রত্যয় ব্যক্ত করেন বিরোধী দলীয় নেতা। একসাথে আমরা লড়াই করব অন্যায়ের বিরুদ্ধে, আধিপত্যবাদের দূষরদের বিরুদ্ধে, দলখানাদের বিরুদ্ধে, চাঁদাবাজদের বিরুদ্ধে, দুর্নীতিবাজদের বিরুদ্ধে, আমার শিশুর সন্তান যে কেড়ে নেয় সেই দর্শকদের বিরুদ্ধে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। স্থানীয় সরকার মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি একমাত্র দল যারা 50 বছর ধরে গণতন্ত্রের জন্য লড়াই সংগ্রাম করে আসছে। জামায়াতে ইসলামীকে নিয়ন্ত্রিত দল বলেও মন্তব্য করেন তিনি। আর বিএনপির সিনিয়র যুব মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে একটি মহল উস্কানির মাধ্যমে নেতিবাচক পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে। আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। শবনম অবনের রিপোর্ট। মুন্সিগঞ্জ শহরের উত্তর ইসলামপুর এলাকায় কাঠের পুল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিএনপি একদলীয় শাসন ব্যবস্থায় বিশ্বাস করে না এবং দলটি দীর্ঘ সময় ধরে গণতন্ত্রের পক্ষে রাজনৈতিক আন্দোলন চালিয়ে আসছে। আমরা একদলীয় শাসন ব্যবস্থায় বিশ্বাসই করি না। আমরাই একমাত্র দল যারা গণতন্ত্রের জন্য গত 50 বছর ধরে আমরা লড়াই করে আসছি, সংগ্রাম করেছি, প্রতিদিন প্রতি মুহূর্তে আমরা লড়াই করেছি। আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। আমাদের নেতৃত্ব খালেদা জিয়া পার্লামেন্টারি ফর্ম অফ ডেমোক্রেসি করেছেন। বিরোধী দল গণতন্ত্রে বিশ্বাস করে না উল্লেখ করে জামায়াতে ইসলামীকে নিয়ন্ত্রিত রাজনৈতিক দল বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। আমাদের নেতা তারেক রহমান সাহেব তিনি গণতন্ত্রের প্রতিষ্ঠার জন্য বিদেশে নির্বাচিত অবস্থায় ছিলেন এবং জনগণের সমর্থনে 2/3 ভোটে তার দল নির্বাচিত হয়েছে। সুতরাং আমাদের গণতন্ত্র নিয়ে কেউ প্রশ্ন করতে গেলে এটা তার জন্য সমীচীন হবে না। এছাড়া জামাতে ইসলাম তো আপনার একটা রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি, তারা তো গণতন্ত্রে বিশ্বাস করে না।
অন্যদিকে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ন্যাশনালিস্ট আইসিটি ফোরাম আয়োজিত এক সেমিনারে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী অভিযোগ করেন, প্রধানমন্ত্রীর বিদেশ সফরকে কেন্দ্র করে একটি মহল নেতিবাচক পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। শক্তিশালী পররাষ্ট্র নীতি থাকতে হবে এবং সেই নীতির উপর ভিত্তি করেই বিভিন্ন দেশে আমাদের কার্যক্রম বৃদ্ধি করতে হবে। তারই অংশ হিসেবে দেশের প্রধানমন্ত্রী আগামীকাল তিনি দুটি দেশ সফরে যাচ্ছেন। কিন্তু আমি আগেই বলেছি, কেন জানি আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশে নানাভাবেই বিভিন্ন ধরনের উস্কানির একটা আবছা আমরা ইঙ্গিত পাচ্ছি বিভিন্ন কথাবার্তায়, বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে। শবনম অবনী, মাই টিভি, ঢাকা। বাংলাদেশ নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র চলছে, আর তাই সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে জাতীয়তাবাদী জোটের নেতারা। ডিআরইউতে ওয়ার্কার্স পার্টির 22তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। দুটি রাজনৈতিক দল সরকার পতনের কথা বলছে, যা অনভিপ্রেত উল্লেখ করে গণতন্ত্রের স্বার্থে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান বিএনপি নেতারা। জাহিদ আহমেদ বাবুর রিপোর্ট। বিভিন্ন সময় গিয়েছি। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির 22তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত পুণ্যমিলনী অনুষ্ঠানে এই আলোচনা সভা। এতে অংশ নেন বিএনপি, এনসিপি, গণফোরাম সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। মহল বিশেষ আমাদের দেশটাকে করায়ত্ত করেছে। পার্শ্ববর্তী দেশ যেমন এই দেশকে তারা অঙ্গ এবং নিজেদের করায়ত্ত রাখতে চেয়েছে। সেই বিষয়টি আমরা গত 24শে গণঅভ্যুত্থানে যারা মানুষের কল্যাণে কাজ করে, আমরা সবাই মিলে মিশে একসঙ্গে বাংলাদেশকে আমরা বিশ্বের বুকে একটি সম্মানজনক জাতি হিসেবে পরিণত করব। এ সময় বিএনপি সরকারের 100 দিনের সাফল্য ব্যর্থতা তুলে ধরে বাংলাদেশে একটি চক্র নানা ধরনের উস্কানি দিয়ে দেশকে অস্থিতিশীল করতে চাইছে বলে অভিযোগ করেন তারা। আমরা যে ভুলগুলো করেছি সেই ভুলগুলো যেন আমরা আর না করি, আমরা যেন সমালোচনাটা করি সঠিকভাবে, রাষ্ট্র যেন সঠিকভাবে চলে সেই সমালোচনাটা করি, সমালোচনার খাতিরে যেন সমালোচনা না করি। অনেক ভ্রুকুটি কিন্তু উপেক্ষা করা হয়েছে। তো এখানে আপনি আমাদের যেটুকু ভালো কাজের নমুনা আছে সেটাকে উৎসাহিত করেন, খারাপ কাজের কথা যেটা আছে সেটা বলেন। গত 18 মাসে সিটি কর্পোরেশনকে 18 বছর পিছিয়ে দিয়েছে অন্তর্বর্তী সরকার। তাই সিটি নির্বাচন ভোটের আগে ঢাকার নতুন ভোটার তালিকা করা প্রয়োজন বলে মনে করেন ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক মোহাম্মদ আব্দুল সালাম। এখন এই সরকারকে ফেলে দেওয়ার চিন্তা করছে, এখনই রাজপথের আন্দোলন জোরদার করার কথা বলছে। এটা নিশ্চয়ই কোনোভাবে একটি গণতান্ত্রিক পথে উত্তরণের জন্য কোনো শুভকর নয়। 18 মাসে 18 বছর পিছিয়ে দিয়েছে। আজকের এই গণতান্ত্রিক একটি সরকার চলা অবস্থায় যদি ঢাকাকে কার্যকর করা না যায়, ঢাকা সিটি কর্পোরেশনকে কার্যকর করা না যায়, এই দায়িত্বটা কে নেবে? সরকারের মাত্র 3 মাস পার হতে না হতেই দু একটি রাজনৈতিক দল সরকার পতনের কথা বলছে, যা অনভিপ্রেত বলে মন্তব্য করেন নেতারা। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। জ্ঞান বিজ্ঞান, খেলাধুলা ও সংস্কৃতি চর্চার মাধ্যমে বাংলাদেশকে বিশ্বের বুকে তুলে ধরতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন এবং রানার আপ দলের হাতে পুরস্কার তুলে দেওয়ার আগে শিক্ষার্থীদের উদ্দেশ্যে এ আহ্বান জানান তিনি। এর আগে রাজধানীতে আর্মি স্টেডিয়ামে বসে খেলা উপভোগ করেন প্রধানমন্ত্রী। তাকে কাছে পেয়ে বাঁধ ভাঙা উচ্ছ্বাস দেখা দেয় শিক্ষার্থীদের মাঝে। মাহবুব সৈকতের রিপোর্ট। প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবলের চূড়ান্ত খেলা উপভোগ করতে রাজধানী ঢাকার আর্মি স্টেডিয়ামে আসেন প্রধানমন্ত্রী। শুরুতেই তিনি খুদে শিক্ষার্থীদের নিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন। খেলোয়াড়দের উৎসাহিত করতে মাঠে গিয়ে প্রতিযোগী দলের সদস্যদের সাথে কুশল বিনিময় এবং কর্মোদ্যমও করেন প্রধানমন্ত্রী। এরপর গ্যালারিতে থাকা শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকদের দিকে এগিয়ে যান তিনি। এ সময় তৈরি হয় এক অভূতপূর্ব উচ্ছ্বাস। প্রধানমন্ত্রীকে কাছ থেকে দেখতে গ্যালারি থেকে নেমে নিরাপত্তা বেষ্টনী পার হয়ে তাকে ঘিরে ধরে ক্ষুদে ভক্তরা।
হাসি মুখে তাদের সাথে হাত মেলান সরকার প্রধান। সরিয়ে না দিয়ে তাদের নিয়েই সারা মাঠ ঘুরে দর্শকদের প্রতি অভিবাদন জানান তারেক রহমান। পরে অন্যান্য অতিথিদের সাথে নিয়ে বালক এবং বালিকাদের ফাইনাল খেলা উপভোগ করেন প্রধানমন্ত্রী। খেলা শেষে পুরস্কার বিতরণীর আগে বক্তব্যে নিজেদেরকে মেধা মননে যোগ্য করে গড়ে তুলতে নতুন প্রজন্মকে নির্দেশনা দেন তারেক রহমান। তোমরা হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ। আমি চাই তোমরা বাংলাদেশের, তোমরা যারা ভবিষ্যৎ, তোমাদের যত বন্ধু আছে তোমরা সবাই শুধু খেলাধুলা না, খেলাধুলার পাশাপাশি পড়ালেখা বলো, কালচার বলো, সবকিছুতে তোমাদেরকে পারদর্শী হতে হবে। পারবে? তোমরা যদি সবকিছুতে নিজেদেরকে পারদর্শী করতে পারো তাহলেই কিন্তু আমরা একটা সুন্দর বাংলাদেশ, একটা স্ট্রং বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারবো। শিক্ষার্থীদের শারীরিক এবং মানসিকভাবে গড়ে উঠতে সরকারের দেয়া অঙ্গীকার পূরণের কথাও জানান তিনি। আমি চাই শুধু প্রাইমারি স্কুল না, এই একই গেমস আমরা সেকেন্ডারিতেও শুরু করব এবং ইনশাল্লাহ এই বছর সেকেন্ডারি থেকে এবং আগামী বছর প্রাইমারি থেকে আমরা প্রাইম মিনিস্টার্স কাপ ইন্ট্রোডিউস করব। কাজেই তোমাদেরকে এখন প্রিপেয়ার্ড হতে হবে, ওয়েল প্রিপেয়ার্ড হতে হবে তোমাদেরকে। পরে চ্যাম্পিয়ন এবং রানার আপ দলের হাতে পুরস্কার তুলে দেন সরকার প্রধান। বালিকা গ্রুপের খেলায় নামদাইল উপজেলার আচারগাঁও প্রাথমিক বিদ্যালয়ের খেলোয়াড়দের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হয় পাবনার সাথিয়া উপজেলার জোরগাথা সরকারি প্রাথমিক বিদ্যালয়। অপরদিকে বালক গ্রুপে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় ময়মনসিংহের ত্রিশাল উপজেলার দরিরামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাথে চ্যাম্পিয়ন হয় বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দারিয়াল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। মাহবুব সৈকত, মাইটিভি, ঢাকা। পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে আন্তর্জাতিক মানের মাল্টি মডেল পদ্ধতি চালু এবং আগামী আগস্টের মধ্যেই ঢাকা পাবনা সরাসরি ট্রেন চালুর ঘোষণা দিয়েছেন সড়ক, রেল ও নৌ পরিবহন মন্ত্রী রবিউল আলম। দুপুরে পাবনা সার্কিট হাউস মিলনায়তনে সরকারি কর্মকর্তা ও সুধীর সমাজের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। মন্ত্রী আরও বলেন, একে অপরের প্রতিপক্ষ হয়ে নয়, বরং মালিক শ্রমিকদের সাথে নিয়ে সমন্বিত উদ্যোগে পরিবহন সেক্টরে শৃঙ্খলা আনা হবে। এখানে কোনো বিশেষ শ্রেণীকে লালন করা হবে না, প্রাধান্য পাবে কেবলই জনস্বার্থ, জন আকাঙ্ক্ষা। খুব দ্রুতই দেশে আন্তর্জাতিক মানের মাল্টি মডেল যোগাযোগ ব্যবস্থা দৃশ্যমান হবে। আগস্টের মধ্যে ঢাকা পাবনা একটা রেল চালু করতে চলেছি। লোকোমোটিভ ইতিমধ্যে প্রস্তুত আছে, আমাদের কোচ আসছে। আগামী মাসে আমরা কিছু কোচ পেয়ে যাব এবং কোচ পেলেই প্রথমেই আমরা দুটি লাইন চালু করছি, একটা হচ্ছে ঢাকা পাবনা, পরবর্তীতে ঢাকা খুলনা। সিলেটকে আন্তর্জাতিক মানের পর্যটন ও বিমান যোগাযোগের কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা। তিনি বলেছেন, সরকারের নতুন পর্যটন উন্নয়ন পরিকল্পনায় সিলেটকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। সিলেটের বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার কাজ শিগগিরই শুরু হবে। পাশাপাশি এই অঞ্চলের অন্যান্য বিমানবন্দর উন্নয়নেও প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ফুলছড়া চা বাগানে 3 দিনব্যাপী হারমোনি ফেস্টিভ্যাল সিজন 2 এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সব কথা বলেন তিনি। আমি যখন লন্ডনে গিয়েছি তখন সব এখানে সিলেটে যারা ছিলেন সবার দাবি ছিল যে এটা আন্তর্জাতিক এয়ারপোর্ট যেন করা হয়। আজকের তরুণরাই আগামীর রাষ্ট্র পরিচালনার নেতৃত্ব দিবে, তাই এখন থেকেই দেশ ও মানুষের স্বার্থ সংশ্লিষ্ট সকল বিষয়ের দিকে তরুণদের আলোচনা করার আহ্বান জানিয়েছেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। রাজধানীর একটি হোটেলে ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি আয়োজিত সামাজিক নিরাপত্তা নিয়ে বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি কথা বলেন। তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমে রাষ্ট্র সমাজে অনেক ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। বিতর্ক প্রতিযোগিতার অনেক আলোচনাই রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করে বলেও মন্তব্য করেন তিনি। স্বাস্থ্যসম্মত বিতর্কের সংস্কৃতি একটি রাষ্ট্র অথবা আন্তর্জাতিক সমাজ ব্যবস্থার মধ্যে কাঠামোবদ্ধ করা এবং এটাকে গ্লোবাল সিভিলাইজেশনের একটা বিল্ট ইন কম্পোনেন্টে এস্টাবলিশ করতে পারাটা
সিভিলাইজেশনের জন্য কিন্তু একটা বড় আশীর্বাদ। লালমনিরহাটে 250 শয্যা বিশিষ্ট হাসপাতাল জনবল সংকটের কারণে এখনও চালু করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। দুপুরে লালমনিরহাট সদর হাসপাতালে মাসিক ব্যবস্থাপনা কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, প্রয়োজনীয় জনবল না থাকায় হাসপাতালটি চালু করা যায়নি, তবে দ্রুত জনবল নিয়োগের মাধ্যমে হাসপাতালটি চালুর উদ্যোগ নেওয়া হবে। তিনি আরও বলেন, আউটসোর্সিং এর মাধ্যমে জনবল নিয়োগ করে হাসপাতালের পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে। এই হাসপাতালের অনেক সমস্যা, অনেক আলোচনা হয়েছে, দীর্ঘ সময় আলোচনা করেছি। এখানে আমি বলেছি যে এটিকে অতি অল্প সময়ের ভিতরে যে কাজগুলো করা সম্ভব সেগুলো একটা বিবেচনা করেছি আমরা। এই বিশেষ করে এই যে 250 বেডের যে হাসপাতাল, এটা জনবল কাঠামোর কারণে এটা চালু করা সম্ভব হয়নি। এটা অল্প সময়ের মধ্যে যাতে চালু করতে পারি, জনবল কাঠামোকে আমরা নিয়োগ দিতে পারি, সেই ব্যাপারে একটা গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। এবং সর্বোপরি যেটা আমি গুরুত্ব দিয়েছি যে হাসপাতালকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। কুষ্টিয়া পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনায় চরম অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে। জনবসতিপূর্ণ এলাকার পাশেই দীর্ঘদিন ধরে ফেলা হচ্ছে শহরে সংগ্রহ করা ময়লা আবর্জনা। ফলে সৃষ্টি হয়েছে দুর্গন্ধময় পরিবেশ, যা এখন স্থানীয়দের দৈনন্দিন জীবনের চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রতিনিধি আব্দুর রাজ্জাক বাচ্চুর তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন জুবাইর রহমান। প্রায় 43 বর্গ কিলোমিটার আয়তনের কুষ্টিয়া পৌরসভায় বসবাস করছে প্রায় 2,30,000-এরও বেশি মানুষ। এই বিশাল জনপদের বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করা বর্জ্য ফেলা হচ্ছে শহরের পাশেই ঘনবসতিপূর্ণ এলাকায়। কার্যকর বর্জ্য ব্যবস্থাপনার অভাবে সেখানে জমে উঠেছে ময়লার স্তূপ। বর্ষা মৌসুমে বৃষ্টির পানিতে এই বর্জ্য গলে ছড়িয়ে পড়ছে আশপাশের সড়কে, ফলে বাড়ছে দুর্গন্ধ, দূষণ ও জনস্বাস্থ্য ঝুঁকি। এ অবস্থায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা বলছেন, দীর্ঘদিন ধরে সমস্যা চললেও কার্যকর কোনো সমাধান নেয়নি কর্তৃপক্ষ। 11টা ওয়ার্ডের মাল এখানে পড়ার পর এখানে একটা পর্যন্ত নির্ধারিত টাইম, এই একটার ভিতরে যে মালটা এখানে পড়ছে এই মালটা আমরা এখান থেকে তুলি আবার নিয়ে যাই আমরা ভাগাড়ে ফেলে দিয়ে আসি। দুর্গন্ধে আমাদের বসবাস কষ্টকর, মসজিদে নামাজ পড়া এখানেও কষ্টকর, যাতায়াতে কষ্টকর, থাকা যায় না, নাকে রুমাল বেঁধেও থাকার অবস্থা আমাদের নেই। নাগরিক সেবার এমন বেহাল চিত্রে ক্ষুব্ধ স্থানীয়রা। জনস্বাস্থ্য আজ হুমকির মুখে, আর শহরের পরিষ্কার পরিচ্ছন্নতা ও সৌন্দর্য যেন হারিয়ে গেছে এই বর্জ্যের স্তূপে। ভ্যানে করে এখানে নিয়ে আসি, এখানে দুর্গন্ধ ছড়াচ্ছে। আগে অবশ্য দুর্গন্ধ ছড়াতো না, এখানে ছিল না, এখন এখানকার মানুষের সবসময় থুতু ফেলান লাগছে। পৌরসভার ভিতরে না রেখে একটা নির্দিষ্ট জায়গাতে যদি রাখা হয়, সেটা শহরের অবশ্যই বাইরে। এদিকে পৌর কর্তৃপক্ষ বলছে, খুব দ্রুতই ডাম্পিং সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হবে এবং বিকল্প বর্জ্য ব্যবস্থাপনার ব্যবস্থা করা হচ্ছে। মাসখানেকের ভিতরে এটা সরাসরি আমাদের ডাম্পিং স্টেশনে ভ্যানওয়ালায় নিয়ে যাবে। নিজস্ব বাউন্ডারি করা দরকার, যাতে ময়লাগুলো সেই ক্যাম্পাসের বাউন্ডারির মধ্যে ফেলে। আপনাদের এই আবর্জনাগুলো নির্দিষ্ট একটি জায়গায় ফেলবেন, যাতে জনদুর্ভোগ না হয়। নগর উন্নয়নের প্রতিশ্রুতি যেখানে পরিচ্ছন্নতার উপর নির্ভরশীল, সেখানে কুষ্টিয়ার এই বর্জ্য সংকট এখন নাগরিক জীবনের বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। স্থানীয়দের একটাই দাবি, এই ময়লার দুর্ভোগ থেকে দ্রুত মুক্তি। জুবাইর রহমান, মাই টিভি নিউজ। বাংলাদেশে উচ্চ প্রযুক্তি সম্পন্ন বিশ্বমানের মাদারবোর্ড বা পিসিবিএ উৎপাদন করছে গ্লোবাল টেক জায়ান্ট ওয়ালটন। নিজস্ব দেশের অভ্যন্তরীণ চাহিদা মেটানোর পাশাপাশি বিশ্বের নানান দেশে পিসিবিএস সহ বিভিন্ন প্রযুক্তিপণ্য রপ্তানি করছে ওয়ালটন। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির হেডকোয়ার্টার্সে আয়োজিত এক অনুষ্ঠানে ফিতা কেটে যুক্তরাষ্ট্রে ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এবং প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ। অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন গাজীপুর 1 আসনের সংসদ সদস্য মোহাম্মদ মুজিবুর রহমান, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি ম্যানেজিং ডিরেক্টর এস.এম. মাহবুবুল আলম, পরিচালক এস.এম. নুরুল আলম রেজভী এবং এস.এম. মঞ্জুরুল আলম অভি। এবারে প্রবাসী সংবাদ। মালয়েশিয়ার ইমিগ্রেশন পুলিশের অভিযানে কুয়ালালামপুরের পুডু মার্কেট এলাকায় 186 অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। এর মধ্যে 118 জনই বাংলাদেশি অভিবাসী।
শনিবার গভীর রাতে বিদেশি নাগরিকরা আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে এবং বিভিন্ন স্থানে লুকিয়ে থাকার চেষ্টা করে। তবে পুলিশের তৎপরতায় তাদের সেই চেষ্টা ব্যর্থ হয় এবং পরে সবাইকে আটক করা হয়। অভিযান চলাকালে 320 বিদেশি নাগরিকের কাগজপত্র যাচাই করা হয়। এর মধ্যে 186 জনকে বিভিন্ন ধরনের অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে আটক করা হয়েছে। আটকদের মধ্যে সবচেয়ে বেশি রয়েছেন বাংলাদেশি নাগরিক, মোট 118 জন। প্রাথমিক তদন্তে জানা গেছে আটকদের কেউ কেউ ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও মালয়েশিয়ায় অবস্থান করছিলেন, আবার কেউ কেউ বৈধ ভ্রমণ নথি বা অনুমতিপত্র ছাড়াই দেশটিতে বসবাস করছিলেন। Under Section 15 of the Immigration Act for overstaying and section would be taken against those found violating. Preliminary investigations found that the detainees were suspected of committing offences under Section পবিত্র উমরা পালন উপলক্ষে সৌদি আরব সফররত বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমেদের সম্মানে বাংলাদেশ রিপোর্টার্স অ্যাসোসিয়েশন সৌদি আরবের উদ্যোগে একমত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমেদ, বাংলাদেশ রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি বাংলাদেশ বিজনেস অ্যান্ড ইনভেস্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ আব্দুর রহমান, প্রধান উপদেষ্টা MY আলাউদ্দিন সহ সৌদি আরবে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা।